আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার মর্গে ঘটে এক রহস্যময় ভয়ানক ঘটনা। এক মেয়ের লাশ আপনা আপনি বেরিয়ে যায় মর্গ থেকে। ফলে একদিকে পুলিশের সন্দেহ যায় তার হাজবেন্ডের দিকে, আবার অন্যদিকে তার হাজবেন্ডের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। সে নিজের স্ত্রীর আত্মাকেই সব জায়গায় দেখতে পাচ্ছিল। কি রহস্য লুকানো ছিল তার স্ত্রীর মৃত্যুর পেছনে? কেনই বা মৃত্যুর পরও সে তার হাজবেন্ডের পিছু ছাড়ছে না? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক ইন্দোনেশিয়ান এই হরর গল্পে। গল্পের শুরুতে আমরা ইন্দোনেশিয়ার এক ফরেন্সিক ল্যাবের মর্গের দৃশ্য দেখতে পাই, যেখানে লাশ রাখা ছিল। ওই সময় ওই ল্যাবের দেখাশোনা করছিল একজন সিকিউরিটি গার্ড, যে কিনা সিসিটিভি ক্যামেরাতে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। এরই মাঝে আমরা দেখতে পাই মর্গের ভেতরে থাকা একটা লাশের দরজা আপনা আপনি খুলে গিয়েছে এবং ফ্রিজারের ভেতর থেকে বেরিয়ে এসেছে লাশের ট্রে। সাথে সাথে সিকিউরিটি রুমের সকল লাইটগুলো ফ্লিকার করতে করতে সব সিসিটিভি ক্যামেরার কানেকশন বন্ধ হয়ে যায়। শুধুমাত্র ওই রুমের সিসিটিভি ক্যামেরাটাই কাজ করছিল। আর ঠিক তখনই হঠাৎ করে পুরো বিল্ডিংয়ের লাইন চলে যায়। ফলে লোকটি বেরিয়ে পড়ে চেক করার জন্য। সে টর্চ হাতে পুরো জায়গাটা চেক করতে থাকে। এরই মাঝে তার চোখ পড়ে মর্গের দিকে, যেখানকার দরজা খোলা ছিল। সেখানে গিয়ে সে ওই ফ্রিজারের দৃশ্য দেখতে পায়, যেখানে লাশ ছিল না। এরই মাঝে লিফটে আওয়াজ হয়ে ওঠে। সে সেদিকে দৌড়ে যায় এবং দেখতে পায় লিফটটি মাত্রই বন্ধ হয়েছে, যার ভেতরে ওই লাশ বাদে আর কেউই ছিল না। সে দ্রুত লিফটের সুইচে চাপ দেয়, যাতে করে সেটি কোথাও যেতে না পারে। তখনই লিফট খোলে এবং ওই লাশ তার সামনে চলে আসে এক ভয়ানক রূপ নিয়ে। ফলে সে অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে চলে যায় টেলিফোন করতে। সে টেলিফোনে সব ঘটনা খুলে বলবে, তার আগেই কাউকে একটা দেখা যায় তার দিকে এগিয়ে আসতে। সেও জিনিসটা অনুভব করে এবং পিছে ঘুরে তাকাতেই ওই শক্তি তাকে জানালা ভেঙে বাইরে ফেলে দেয়। অথচ সেখানে তো কেউই ছিল না। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যার নাম ছিল আরিয়া। তার কাছে কল আসে এবং ইমার্জেন্সিতে তাকে ওই ল্যাবে ডেকে পাঠানো হয়, যদিও মাত্র 3 ঘন্টা আগেই সে ডিউটি থেকে এসেছে। এরপরও আরিয়া তার কাজে এত বেশি ডেডিকেটেড ছিল যে সে চলে আসে। সেখানে আগে থেকেই কয়েকজন পুলিশ উপস্থিত ছিল, যাদের কথা থেকে আমরা জানতে পারি আরিয়া আজই মালয়েশিয়া থেকে ফিরেছে, যেখানে বর্তমানে তার মেয়ে পড়াশোনা করছে। এখন ভেতরে যাওয়ার পর একজন মহিলা পুলিশ অফিসার তাকে এই কেসের ব্যাপারে সবকিছু খুলে বলে। আরিয়া এটা শুনে অবাক হয় যে এরকম একটা ফরেন্সিক ল্যাবে রাতের বেলা মাত্র একজনই সিকিউরিটি গার্ড থাকে। আজ রাতে যে ছিল সে মাত্র 3 সপ্তাহ আগেই জয়েন করেছে। তার কোনো খারাপ রেকর্ড নাই। এখানে আরিয়া জিজ্ঞাসা করে যে তাকে আহত করা বাদে আর কোনো রকম চুরি ডাকাতি কিছু হয়েছে কিনা। তখন ওই পুলিশ অফিসার জানায় যে কোনো কিছু চুরি তো হয়নি, শুধুমাত্র একটা জিনিস বাদে, আর সেটা হলো একটা লাশ। যা শুনে আরিয়াও কনফিউজড হয়ে যায়। এখানে আমরা জানতে পারি যে মেয়েটির লাশ গায়েব হয়ে গিয়েছিল তার নাম ছিল সোফিয়া। তার মৃত্যু হয়েছে কার্ডিয়াক অ্যারেস্টে। তবে এখনো পর্যন্ত তার ফরেন্সিক রিপোর্ট করা পসিবল হয়নি, কেননা অটোপসির আগেই তার লাশ চুরি হয়ে গিয়েছে। এখন তারা গিয়ে সিসিটিভি ক্যামেরা চেক করে, যেখানে জানা যায় বাকি ক্যামেরাগুলো আগে থেকে বন্ধ হয়ে গেলেও সিকিউরিটি রুমের ক্যামেরা বন্ধ হয়েছিল না। আর এর কারণ হিসাবে আরিয়ার মনে হয় যে হতে পারে ওই সিকিউরিটি গার্ডও এর সাথে জড়িত, অথবা কেউ তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। সিসিটিভি ক্যামেরা বন্ধ হওয়ার পরই হয়তোবা ওই চোরগুলো ভেতরে এসেছে এবং লাশটিকে চুরি করে নিয়ে গিয়েছে। তবে এই ফরেন্সিক ল্যাবে বাইরে থেকে ভেঙে প্রবেশের কোনো রকম সাইন পাওয়া যায়নি। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ট্রোল রুমের পাসওয়ার্ড কেউ একজন চেঞ্জ করে দিয়েছে, যে কারণে সেখানেও প্রবেশ করা সম্ভব হচ্ছে না। এরই মাঝে ফরেন্সিক টিম সেখানে চলে আসে। তখন আরিয়া যে লাশটি গায়েব হয়েছে তার ব্যাপারে বিস্তারিত জানতে চায়। আমরা জানতে পারি সোফিয়া প্রফেশনে একজন বিজনেস ওম্যান ছিল। তার 50 বছর বয়স এবং সে গতদিনই বার্লিন থেকে ফিরেছিল একটা বিজনেস মিটিং শেষে। আর এর পরপরই তার কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ হয়েছে। এখন এখান থেকে দৃশ্য চলে যায় সোফিয়ার হাজবেন্ডের কাছে, যার নাম ছিল জেফ্রি। জেফ্রিকে তার এরকম দুঃখের সময়ে সান্ত্বনা দিতে অনেকেই এসেছিল। যাদের সাথে দেখা করতে যাওয়ার আগে আমরা জেফ্রিকে দেখতে পাই যে কিনা চোখে কিছু ড্রপ লাগিয়ে নেয়। আর এরপর একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সে সকলের সামনে যায়। সেখানে একে একে সকলে তাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। রাতের বেলা সকলে চলে যাওয়ার পর আমরা জেফ্রিকে একটা মোটরসাইকেল নিয়ে কোথাও একটা যেতে দেখতে পাই। সে একটা নর্মাল বিল্ডিং এর ফ্ল্যাটে যায়,
যেখানে কলিং বেল দিতেই এক সুন্দরী মেয়ে দরজা খোলে। মেয়েটির নাম ছিল সারা। সারা তাকে জিজ্ঞাসা করে এই সময় সে কেন এসেছে। জেফরি উত্তরে বলে সে তাকে ভীষণভাবে মিস করছিল। আমরা বুঝতে পারি জেফরির পরকীয়ার সম্পর্ক চলছিল সারার সাথে। এ কারণেই তার এই সময় এখানে আসা নিয়ে সারা একটু ভয় পাচ্ছিল, যদি কেউ দেখে ফেলে। তবে জেফরি তাকে বলে যে কেউই দেখবে না। এমনিতেই ওই বাড়িতে তার দম বন্ধ হয়ে আসছিল। মিথ্যা কান্না, দুঃখ ভারাক্রান্ত হৃদয়, এই অভিনয় করতে করতে সে হাঁপিয়ে গিয়েছিল। আর এই সব কিছু সে তো শুধুমাত্র সারাকে পাওয়ার জন্যই করেছে। এখন সাইরা তাকে জুস দেওয়ার জন্য উঠে যায়। এই সময় জেফরির কাছে বারবার কল আসতে থাকে। সে ভাবে হয়তোবা কেউ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কল দিচ্ছে। তখন সারা বলে যে এত রাতে কেউ সান্ত্বনা দেওয়ার জন্য কেন কল দিবে। যা শুনে জেফরি এবার কলটি রিসিভ করে এবং জানতে পারে যে তার স্ত্রীর লাশ গায়েব হয়ে গিয়েছে। যা শুনে সে একদমই হতবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। কল কাটার পর সারা অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কোনো লাশ কিভাবে গায়েব হবে। সে কি শিওর যে তার স্ত্রী মারা গিয়েছিল? জেফরি বলে যে সে নিশ্চিত, সে নিজেই তার স্ত্রীকে খুন করেছে। তবে সারার মতে সে যদি মারা গিয়ে থাকবে তাহলে লাশ কিভাবে মর্গ থেকে গায়েব হবে। এখন জেফরি রওনা দিতে চলেছিল ফরেন্সিক ল্যাবে যাওয়ার জন্য। সারা তখন বলে তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে যদি সন্দেহ করে এই খুনের দায়ে, তবে জেফরি তো নিশ্চিত ছিল যে এরকম কিছুই হবে না। সে যা করেছে তাতে তার ফাঁসার কথা না। এছাড়া ডক্টরদের মতেও সোফিয়ার মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই হয়েছিল। এখন জেফরি গিয়ে পৌঁছায় ফরেন্সিক ল্যাবে, যেখানে আরিয়া তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিল। জেফরি সেখানে গিয়ে তার স্ত্রীর লাশের ব্যাপারে জিজ্ঞাসা করলে আরিয়া তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। সে যখন জানতে পারে যে সিকিউরিটি গার্ড এখানে ভয়ানক কিছু দেখেছিল, যার দরুন তাকে হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়েছে, তখন জেফরি একটু তুচ্ছ তাচ্ছিল্যের মতো করে বলে যে এটা তো পুলিশ ফরেন্সিক ল্যাব, এখান থেকে কিভাবে লাশ চুরি হতে পারে। এর উপর আবার এখানকার সিকিউরিটি এত দুর্বল তা তার জানা ছিল না। এখন আরিয়ার সম্ভাবনার কথা বলে যে লাশটি কেন চুরি হতে পারে। হতে পারে অর্গান মাফিয়া লাশ চুরি করেছে। তবে এমন যদি হতো তাহলে তারা একটা লাশ চুরি করত না, বরং এই মর্গে থাকা অনেকগুলো লাশ চুরি করত। তাই তাদের মনে হচ্ছে এটা হয়তোবা শত্রুতার জন্য হয়েছে। যা শুনে জেফরির সাথে সাথে উত্তর দেয় যে সোফিয়ার কোনো শত্রু ছিল না। তবে আরিয়ার মতে সে অনেক ফেমাস একজন বিজনেসওম্যান ছিল, তার শত্রু থাকা খুবই স্বাভাবিক। তখন জেফরি উত্তরে বলে যে কোনো শত্রু কেন সোফিয়ার লাশ চুরি করবে। আরিয়া প্রশ্ন করে তাহলে কি জেফরির কোনো শত্রু আছে যে কিনা তাকে কষ্ট দেওয়ার জন্য এটা করতে পারে। জেফরি এই ব্যাপারেও স্পষ্টভাবে না বলে দেয়। তখন আরিয়া বলে যে হতে পারে তাহলে পরিবারের কোনো শত্রু থাকবে। জেফরির মধ্যে সোফিয়ার আরও 2 ভাই বোন রয়েছে। সে তাদের জিজ্ঞাসাবাদ করতে বললে আরিয়া জানায় যে তাদের জিজ্ঞাসাবাদ অলরেডি কমপ্লিট করা হয়েছে। যখন তারা জেফরির বাড়ির টেলিফোনে ফোন দিয়ে তাকে খুঁজে পাচ্ছিল না ওই সময়, তাদের মধ্য থেকে একজনই জেফরির পার্সোনাল নাম্বার তাদের সাথে শেয়ার করেছে। এবার একটু জেফরি ঘাবড়ে যায় এবং বলে সে বাড়িতে ছিল না, কেননা তার মাথায় অনেক বেশি ব্যথা করছিল আর সে ঔষধ নেওয়ার জন্য বাইরে বের হয়েছিল। আরিয়া তখন তার কাছে ওই ঔষধ দেখতে চায়। সৌভাগ্যবশত জেফরির কাছে মাথা ব্যথার ঔষধ ছিল, যেটা সে আরিয়াকে দিয়ে দেয়। এরই মাঝে সেখানে চলে আসে ডক্টর নাদিয়া। আরিয়া বেরিয়ে যায় তার সাথে কথা বলার জন্য। ডক্টর নাদিয়ার আন্ডারেই মূলত এই লাশ ছিল। লাশ সেই রিসিভ করেছিল এবং চেক করে জানিয়েছিল কার্ডিয়াক অ্যারেস্টের কারণেই তার মৃত্যু হয়েছে। এখন যখন তারা কথা বলায় ব্যস্ত ছিল, এই সুযোগে জেফরি কল করে সারাকে এবং তাকে বলে যে তার একটা সাহায্যের প্রয়োজন। সারা যেন ওই হসপিটালে যায় যে হসপিটালে এখানকার সিকিউরিটি গার্ডকে ভর্তি করা হয়েছে। জেফরি জানতে চায় সে ভয়ঙ্কর এমন কি দেখেছে যার জন্য তার এই অবস্থা হয়েছে। সৌভাগ্যবশত সারা ওই হসপিটালেরই ইন্টার্ন ছিল, যে কারণে সে খুব সহজেই এই তথ্য এনে দিতে পারবে বলে জানায়। দ্রুত কথা বলে জেফরি তার নাম্বারটি কল লিস্ট থেকে ডিলিট করে দেয়। আর এরপর সিগারেট ধরাতেই সেখানে চলে আসে আরিয়া। আরিয়া তাকে এখানে ধূমপান করতে নিষেধ করে, যদিও জেফরি তাকে বলে যে তার সাথে যা কিছু হয়েছে তাতে তার ব্যাপারে একটু ছাড় দেওয়া উচিত। এখন আরিয়া তাকে ডেকে নিয়ে যায় ডক্টর নাদিয়ার কাছে। ডক্টর নাদিয়া এখানে তার কাছে সোফিয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চায়। আমরা জানতে পারি সোফিয়ার সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, তার লং ফ্লাইটের সমস্যা হতো, এর জন্য সে মানসিক রোগের ডক্টরও দেখিয়েছে। তখন নাদিয়া প্রশ্ন করে যে তার বংশগত কোনো রোগ ছিল কিনা। জেফরি বলে বংশগত কোনো রোগের সাথে তার স্ত্রীর লাশ গায়েবের সাথে কি সম্পর্ক। তখন নাদিয়া উত্তরে বলে যে তার মনে হচ্ছে এটা ক্যাটালাপসিয়া হতে পারে,
অর্থাৎ এমন রোগ যার ফলে মানুষের দেহ একদমই শক্ত হয়ে যায়। দেখে মনে হয় সে যেন মারা গিয়েছে, কিন্তু আসলে সে মারা যায় না। কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসতে পারে। হতে পারে সোফিয়ার সাথেও এমনটি হয়েছে। একথা বলা মাত্রই আরিয়া নাদিয়ার সাথে আলাদাভাবে কথা বলতে চায়, কেননা তাদের কাছে মনেই হচ্ছিল না যে ব্যাপারটা ক্যাটাল্যাপসিয়ার ব্যাপার। এরকম হলে সোফিয়ার জ্ঞান ফেরার পর সে সবার আগে ছটফট করত এবং চিৎকার চেঁচামেচি করত, কিন্তু এরকম কিছুই হয়নি, যে কারণে এবার নাদিয়াকে এই ব্যাপার থেকে সরে আসতে হয়। তারা লাশ চুরি হয়েছে এই ব্যাপারটাই বলবে বলে ঠিক করে। তার মতে হার্ট অ্যাটাকের মৃত্যু স্বাভাবিক নাও হতে পারে। হতে পারে কেউ ইচ্ছাকৃতভাবে তার সামনে এমন কোনো সিচুয়েশন রেখেছে, অথবা তার শরীরে এমন কিছু ইনজেক্ট করা হয়েছে যার মাধ্যমে হার্ট অ্যাটাক হতে পারে। তাই তার লাশের অটোপসি করা জরুরি ছিল। এখন তারা এই ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। আরিয়া তখন নাদিয়ার জন্য কফি নিয়ে আসে। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি যে তারা পূর্ব পরিচিত। বহু বছর আগে আরিয়ার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তার স্ত্রী। তাকে হারিয়ে অনেক বেশি ভেঙে পড়েছিল আরিয়া। তাদের একটা মেয়ে ছিল যার নাম ছিল লিডিয়া। সে এখন মালয়েশিয়াতে পড়াশোনা করে। স্ত্রীর কথা মনে করে এখনও আরিয়ার মন খারাপ হয়ে যায়। তার জন্য তো মনে হয় অ্যাক্সিডেন্টের ওই রাতটা এখনও যেন শেষ হয়নি, এখনও যেন তার সামনে সব স্মৃতি জীবন্ত। নাদিয়া এইখানে তাকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে জেফরি রুম থেকে বেরিয়ে যেতে চাইছিল, তখনই একজন পুলিশ অফিসার এসে তাকে আটকায়। এখানে জেফরি এবং লিওর মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। জেফরি চাইছিল না এখানে আর অপেক্ষা করতে, সে আরিয়ার সাথে কথা বলতে চাইছিল। এমন সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ওই রুমে লাল আলো জ্বলতে আরম্ভ করে। লিও চলে যায় এটা চেক করার জন্য। জেফরি তখন রুমে একা ছিল। হঠাৎ করেই ওই রুমের পাশে থাকা একটা দরজায় আওয়াজ হয়ে ওঠে। জেফরির মনে কৌতূহল জাগে। সে ওই দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এটা আসলে একটা লকার রুম ছিল এবং সেখানে থাকা একটা লকারের দরজা খোলা ছিল, যার ভেতরে ছিল একটা বিশেষ ঔষধ, যেটা হাতে নিয়েই হতভম্ব হয়ে যায় আরিয়া। এটা ছিল T-800, আর এই একই ঔষধ সে ব্যবহার করেছিল সোফিয়াকে মারার জন্য। আমরা ওই দিনের দৃশ্য দেখতে পাই। সোফিয়া বাড়িতে ফেরার পর সে তার জন্য এই ড্রিঙ্কটি বানায় এবং তাকে এটা দিয়ে অফিসের কাজে বের হতে চায়। তখন সোফিয়া বলে তাদের 5 দিন পর দেখা হচ্ছে। সে এখনই কেন অফিসে যেতে চাইছে? ইম্পর্ট্যান্ট মিটিংয়ের ব্যাপারে অজুহাত দেখালে সোফিয়া তাকে মনে করিয়ে দেয় যে সে তার অফিসেই কাজ করে, আর সে চাইলেই মিটিংয়ে নাও যেতে পারে। এরপরও সে যেতে চাইলে সোফিয়া এখানে তাকে নানানভাবে অপমান করতে থাকে। তখন জেফরি তাকে মনে করিয়ে দেয় যে সে এই কোম্পানিতে নিজে থেকেই চাকরি পেয়েছিল নিজের যোগ্যতায়। সোফিয়া তাকে মনে করিয়ে দেয় যে সে অনেক নিচু পজিশনে চাকরি পেয়েছিল। পরবর্তীতে সোফিয়াই তাকে এই পজিশনে নিয়ে এসেছে, তা না হলে সেই লাক্সারিয়াস লাইফ কখনো দেখতেই পেত না। জেফরি এখানে তার কথায় গুরুত্ব দেয় না এবং সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে সে নিশ্চিত হয় যে সোফিয়া ওই ড্রিঙ্কটি পান করেছে কিনা। এখন বর্তমানে জেফরি এইসব নিয়েই ভাবছিল। এরই মাঝে লাইন চলে আসে। সেই সাথে চলে আসে লিওরা, যাদেরকে দেখা মাত্রই জেফরি ওই ঔষধটা লুকিয়ে ফেলে। লিও জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। উত্তরে জেফরি বলে যে সে আওয়াজ শুনতে পেয়েছিল। এই রুমেই ছিল ওই ফ্রিজার যেখান থেকে লাশ গায়েব হয়েছে। সেখানে থাকা বক্স দেখে লিওর সন্দেহ হয়, কেননা এই বক্সটি তো লকারের ভেতরে ছিল। সে জেফরিকে সরিয়ে দেখতে পায় লকারের লক জোরপূর্বক কেউ খুলেছে। তারা এবার ওই বক্সে থাকা জিনিসগুলো চেক করে, যেখান থেকে সোফিয়ার ফোন গায়েব ছিল। ফলে এবার সন্দেহের কাঁটাই চলে আসে জেফরি। জেফরি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে এই ব্যাপারে কিছুই জানে না। তবে আরিয়া মানতে চায় না। তখন জেফরি এক এক করে নিজের পকেট থেকে সবকিছু বের করে, শুধুমাত্র ওই ঔষধটা বাদে। তবে আরিয়া তো নিজে থেকে তাকে চেক করতে চাইছিল, তাই সে জোরপূর্বক জেফরিকে চেক করে এবং তার পকেট থেকে বের করে ওই T-800 নামক ওষুধটি। জেফরির সাথে সাথে জানায় যে এটা এই লকারে ছিল। তখন আরিয়া বলে এই ঔষধের গায়ে তাদের কোম্পানির লোগো দেওয়া আছে, অর্থাৎ এটা তাদের কোম্পানির। জেফরি উত্তরে বলে তাদের প্রোডাক্ট বাইরেও বিক্রি হয়, হতে পারে ফরেন্সিক কোনো কাজে এই ঔষধ কিনে আনা হয়েছে। এমন সময় জেফরির ফোনে কল আসে। আরিয়া তাকে রিসিভ করতে বললে জেফরি বলে তার বোন কল করেছে, কিন্তু আমরা দেখতে পাই সারা হসপিটাল থেকে কল করেছিল। সে তাকে সম্পূর্ণ ইনফরমেশন দিতে পারে না। তার আগেই জেফরি কথার ইশারায় তাকে বুঝিয়ে দেয় যে তার আশেপাশে পুলিশ রয়েছে, তাই সে কথা না বাড়িয়ে ফোন কেটে দেয়। জেফরি এখানে আরিয়াকে বলে যে তার বোন তার জন্য চিন্তিত, সে দ্রুত বাড়িতে ফিরতে চায়।
লিও বলে তার জন্য আগে তাকে স্টেটমেন্ট দিতে হবে। জেফরি তখন স্টেটমেন্টের আগে ওয়াশরুমে যেতে চায়। দুজন গার্ড ওই সময় তার উপর নজর রাখছিল। সে সেখানে সিগারেট পান করে সেটা পেছনের জানালা দিয়ে ফেলে দেয় আর এরপর জানালাটি আটকে দেয়। তবে মুখ ধোয়ার সময় সে লক্ষ্য করে জানালাটি আবারও আপনা আপনি খুলে গিয়েছে এবং সেখানে রয়েছে একটা খামের ভেতর একটা ইনভিটেশন লেটার ছিল, যে লেটারের অপর পাশে ছিল একটা রোমান্টিক মেসেজ। এটা দেখেই জেফরির একটা দিনের কথা মনে পড়ে যায়। এই ডিনার ইনভিটেশন এসেছিল তার এবং সোফিয়ার নামে। সোফিয়াই মূলত তার সাথে একটা রোমান্টিক ডিনারের জন্য এটার অ্যারেঞ্জমেন্ট করেছিল। তবে জেফরির তো সোফিয়ার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, তাই সে এখানে নানান রকম বাহানা দিতে থাকে। একটা সময় না পেরে সোফিয়া তাকে প্রশ্ন করে যে সে তাকে এখনও ভালোবাসে কিনা। সে জেফরিকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে বলে সে তাকে হারিয়ে ফেলছে না তো। জেফরি তাকে বলতে থাকে যে তারা সারা জীবন একসাথে থাকবে। এভাবেই সে ভুলিয়ে ভালিয়ে রাখছিল সোফিয়াকে। এখন ওই রাতে একটা মেসেজের শব্দে জেফরির ঘুম ভাঙে, যেটা তার ফোনে পাঠিয়েছিল সারা। আর এটাই ছিল ওই রোমান্টিক মেসেজটি, যেটা এই মুহূর্তে ওই ইনভিটেশন লেটারের উপর লেখা ছিল। ওই রাতে আসলে সোফিয়া ঘুমিয়েছিল না। সে জেফরির এইভাবে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা ঠিকই আন্দাজ করতে পেরেছিল। সেই সাথে বুঝতে পেরেছিল যে জেফরি তার প্রতি লয়াল না। বর্তমানে এই লেটার পেয়ে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল জেফরি, তাই সে সেটা ছিঁড়ে কমোডের মধ্যে ফেলে দেয়। তবে কমোডের তো ফ্লাশ খারাপ ছিল, যে কারণে সেটা ফ্লাশ হতে চায় না। এদিকে তার খোঁজে লিও সেখানে চলে এসেছিল। সে সিগারেটের গন্ধ পেয়ে জেফরিকে তখনই বেরিয়ে আসতে বলে। ফলে জেফরি এবার পড়ে যায় মহাবিপদে। লিওর প্রেসারে সে এখানে ওই কাজ করতে বাধ্য হয় যা কেউ কখনো করতে চাইবে না। সে ওই কাগজগুলো কমোডের ভেতর থেকে তুলে খেয়ে ফেলে, যাতে করে এই ব্যাপারটা কারোর সামনে না আসে। এর ফলে তার অনেক বেশি খারাপ লাগছিল। এখন তাকে নিয়ে আসা হয় আরিয়ার সামনে। দেখা যায় কন্ট্রোল রুমের দরজা তারা কোনোভাবে খুলে ফেলেছে। ভেতরে যাওয়ার পর তারা ভেন্টের অংশ ভাঙা দেখতে পেয়েছে। অর্থাৎ যে বা যারা লাশটা চুরি করেছে তারা এই পথেই ভেতরে ঢুকেছিল আর এই কন্ট্রোল রুম থেকেই সব ক্যামেরা অফ করে দিয়েছিল। আর হয়তোবা লাশ নিয়ে তারা এখান থেকেই পালিয়েছে। পুলিশের একটা টিম অপর পাশে জঙ্গলের ভেতরে খোঁজ নিচ্ছে। আরিয়া এখানে জেফরিকে প্রশ্ন করে যে 10 জানুয়ারি 2024 এটা কি তাদের জীবনের কোনো ইম্পর্ট্যান্ট তারিখ। জেফরি না বললে আরিয়া তাকে সেখানে থাকার ডেটটা দেখায়। কেউ এই ডেট চেঞ্জ করে দিয়েছিল এবং সেট করেছিল এই রুমের পাসকোড হিসাবে। তাদের কাছে মনে হচ্ছে যে হয়তোবা যে এই কাজটি করেছে সে তাদেরকে কিছু একটা জানাতে চায়। কেননা যে হ্যাক করে পাসকোড ওপেন করতে পারবে সে কেন সেটা চেঞ্জ করতে যাবে বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া, তাও আবার বিশেষ একটা ডেট অনুযায়ী। জেফরির মনে পড়ে যায় এটা আসলে তাদের ল্যাবের পাসকোড ছিল, যেখানে ওই বিশেষ ঔষধ নিজ হাতে রেখেছিল জেফরি। সেই সাথে এই ব্যাপারে সে নোটও করেছিল। এরই মাঝে সোফিয়া সেখানে চলে আসে। এখানে সোফিয়া জিজ্ঞাসা করে যে সেই ল্যাবের পাসকোড চেঞ্জ করেছে। 10 জানুয়ারি 2024 আসলে কি হয়েছে। জেফরি বলে তার কেন মনে হচ্ছে এটা ডেট। তখন সোফিয়ার কথা থেকে আমরা জানতে পারি জেফরি তার সব পাসকোড ডেট অনুযায়ী রাখত, জিমেল, সোশ্যাল মিডিয়া সব কিছুর। তবে সোফিয়ার এই ব্যাপারে প্রশ্ন করায় জেফরি বিরক্ত হয়। এখন দৃশ্য বর্তমানে আসে এবং আরিয়া তাকে ওই লিফটের কাছে নিয়ে যায়, যে লিফট এই ফ্লোর থেকে সরাসরি চলে যায় মর্গের সামনে। তারা বুঝে গিয়েছিল যে এই লিফটে করেই লাশকে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তাদের কাছে আরও একটা তথ্য ছিল, আর সেটা হলো যে কালপ্রিট তার জুতোর সাইজ। ভেন দিয়ে পালিয়ে যাওয়ার সময় বাইরে বৃষ্টি হওয়ার কারণে বাইরে তার জুতোর সাইজ পাওয়া গিয়েছে। এখানে আরিয়া প্রথমেই জেফরির কাছে তার জুতোর সাইজ জানতে চায়। জেফরি এতে করে বেশ বিরক্ত হয়। আরিয়া আবারও জিজ্ঞাসা করলে সে বাধ্য হয়ে বলে দেয় যে 43। তখনই হঠাৎ করে লিফটটা বন্ধ হয়ে যায়। বাইরে যোগাযোগ করে তারা লিফটটা খোলার জন্য বলে। লিফটের দরজা খোলার পর জানা যায় বাইরে ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, যে কারণে আরিয়া এবং লিও তাড়াহুড়া করে তাদের সাথে চলে যায়। ওই সময় পিছ থেকে জেফরি ঢুকে পড়ে একটা রুমে, কেননা তাকে সারা কল করেছিল। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি 1 জানুয়ারি 2024 সারা এবং জেফরির দেখা হয়েছিল, অর্থাৎ এটা তাদের দুজনের জন্য স্পেশাল ডেট ছিল। তখনই জেফরির সামনে কিছু একটা চোখে পড়ে। সেখানে ছিল সারার স্টুডেন্ট ব্যাচ। শোনা যায় এক ভয়ানক কণ্ঠ, যে কিনা জেফরিকে জিজ্ঞাসা করছিল যে সে কি সারাকে পাওয়ার জন্য তাকে খুন করেছে। জেফরি এতে করে ঘাবড়ে যায়। পিছে দেখা যায় সোফিয়ার আত্মাকে, যার ফলে জেফরি অনেকটা ঘাবড়ে গিয়েছিল। এরই মাঝে সে গায়েব হয়ে যায়। জেফরি তখন সারাকে খুলে বলে যে তার মনে হচ্ছে সোফিয়া কোনোভাবে বেঁচে গিয়েছে।
শুধুমাত্র তাই নয়, সে জেনে গিয়েছে যে সারার কারণেই জেফরি তাকে হত্যা করেছে। এমনকি সে হয়তোবা ওই মেসেজের কথাও জানে, যে রোমান্টিক মেসেজটি সারা তাকে পাঠিয়েছিল। তার মনে হচ্ছে সোফিয়া হয়তোবা তাকে ফাঁসাতে চাইছে তার লাশ হারানোর কেসে। সেই সাথে সে সারাকে নিয়েও অনেক বেশি চিন্তিত ছিল, কেননা তার মতে সোফিয়া তার কোনো বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। এরই মাঝে ফায়ার অ্যালার্ম বন্ধ হয়ে যায়, যা দেখে জেফরি বুঝতে পারে যে আরিয়ারা চলে আসবে। তাই সে দ্রুত কল কেটে নাম্বার ডিলিট করে দেয়। এরই মাঝে আরিয়া সেখানে চলে আসে। সে তাকে কথা বলতে দেখে ফেলেছিল। এবারও জেফরি নিজের বোনের বাহানা দেয়। আরিয়ার সন্দেহ হয় এবং সে জেফরির কাছ থেকে তার ফোন নিয়ে নেয়। এদিকে জঙ্গলে তখনও পর্যন্ত খোঁজ চলছিল। সেই সাথে জেফরির ফোনও চেক করা হয়েছিল, তবে সেখানে কিছুই পাওয়া যায়নি। জেফরি সব কল হিস্ট্রি ডিলিট করে দিয়েছে, যে কারণে তার প্রতি সন্দেহ আরও বেশি বেড়ে যায় আরিয়াদের। সেই সাথে ফায়ার অ্যালার্মের জন্য ইনভেস্টিগেশন করে জানা যায় যে ওয়াশরুমে পড়ে থাকা একটা সিগারেটের আগুন থেকে এই ফায়ার অ্যালার্ম অ্যাক্টিভেট হয়েছিল, যেটা জেফরির কারণেই হয়েছে। অর্থাৎ সে ইচ্ছাকৃতভাবে এইসব কিছু করতে পারে যাতে করে জিনিসপত্র গায়েব করতে পারে। শুধুমাত্র তাই নয়, তাদের কাছে ল্যাব রিপোর্টও চলে এসেছিল T-800-এর ব্যাপারে, যেখান থেকে তারা এই ঔষধের একটা কার্যকারিতার ব্যাপারে জানতে পেরেছে। এর মধ্যে এমন বিষক্রিয়া রয়েছে যা দ্বারা যে কোনো মানুষকে হার্ট অ্যাটাক করানো সম্ভব। 8 ঘন্টার মধ্যেই এর কার্যকারিতা দেখা দেয়। ফলে এবার তাদের জেফরির উপর সন্দেহ আরও বেশি দৃঢ় হয়, কেননা তার পকেটেই ওই ঔষধটি পাওয়া গিয়েছিল। ফলে তাকে এবার আরিয়া পুরোপুরিভাবে আবদ্ধ রাখার আদেশ দেয়। তার কাছে কোনো জিনিসই থাকবে না, একটা সিগারেটও না। ফলে জেফরি এবার বুঝতে পারছিল না যে সে কি করবে। সে সেখানেই অপেক্ষা করতে থাকে। এরই মাঝে আবারও সোফিয়ার কণ্ঠস্বর শোনা যায়, যে কিনা সারাকে এটা তাকে জিজ্ঞাসা করছিল। এরই মাঝে সে দেখতে পায় ওই ওয়াইনের গ্লাস। সে এটা দেখে অবাক হয় এবং সেটা হাতে নেয়। এরই মাঝে পেছনে থাকা মর্গের দরজা আপনা আপনি খুলে যায়। এই রুম থেকে সরাসরি মর্গে এর আগেও সে গিয়েছিল, তবে এবার সেখানে একটা লাশ ছিল, যেটা উঠে বসে এবং জেফরিকে ডাকতে থাকে। জেফরি পিছে ফিরে কিছুই দেখতে পায় না, ফলে সে একটু হাঁপ ছেড়ে বেঁচেছিল। এরই মাঝে সোফিয়ার আত্মাকে দেখা যায়, যে কিনা জেফরিকে জড়িয়ে ধরে এবং তাকে বলতে থাকে যে তারা তো সারা জীবন একসাথে থাকবে। তখনই ঘাবড়ে গিয়ে জেফরির ঘুম ভেঙে যায়। অর্থাৎ সে ওই রুমে আটক অবস্থায় এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল। সেখানে কোনো ওয়াইন গ্লাস ছিল না। এরই মাঝে একটা ফোনের রিংটনের আওয়াজ শোনা যায় মর্গের ভেতর থেকে, যা শুনে জেফরি এবার মর্গের ভেতরে প্রবেশ করে। সেখানে থাকা একটা লাশের ভেতর থেকে এই রিংটনের আওয়াজ আসছিল। জেফরি ফোনটা বের করে নিয়ে আসে এবং দেখতে পায় সোফিয়া কল করেছে। কল রিসিভ করতেই কলটি কেটে যায়। তখন সে ওই লাশের ব্যাপারে ডিটেলস জানার চেষ্টা করে, যেখান থেকে সে জানতে পারে এই লাশটি ছিল দানি নামক একজন লোকের। তার মনে পড়ে যায় সোফিয়ার সাথে একটা ডিনারের কথা, যেখানে একজন লোক তার সাথে দেখা করতে এসেছিল। এই ব্যাপারে সে সোফিয়াকে প্রশ্ন করলে সোফিয়া বলে সে তার লয়ার। সে তাকে একটা প্রিনাপ বানাতে বলেছে। প্রিনাপ মানুষেরা এই জন্য বানায় যাতে করে মৃত্যু অথবা ডিভোর্স হলে তার পার্টনাররা কোনো রকম সম্পদের দাবি না করতে পারে। সোফিয়ার মুখে এই কথা শুনে জেফরি একটু নড়ে চড়ে বসে। সোফিয়া তখন বলতে থাকে তার কাছে প্রমাণ আসলে সে এই প্রিনাপ ঠিকই কাজে লাগাবে, যা শুনে জেফরি আরও বেশি ঘাবড়ে যায়। তখনই সোফিয়া হেসে দেয় এবং বলে সে শুধু শুধু তার সাথে মজা করছিল। ডক্টর দানি আসলে তার সাইকিয়াট্রিস্ট। সে নিজের মেন্টাল হেলথের খেয়াল রাখতে চায়, এ কারণেই ডক্টর দেখাচ্ছে। আর মাত্র কয়েকটা সেশনে এসে গিয়েছে, এ কারণেই জেফরির সাথে এই ব্যাপারে শেয়ার করেনি। বর্তমানে এরকম পরিচিত নাম এখানে দেখে অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল জেফরি। এরই মাঝে বাইরে যাওয়ার দরজায় আওয়াজ হয়ে ওঠে, তবে সেটা বাইরে থেকে লক করা ছিল, যে কারণে জেফরি এই রুম থেকে বের হতে পারে না। ফলে অটোপসি রুমে দাঁড়িয়েই সে কল করে ওই নাম্বারে, যে নাম্বার থেকে কল এসেছিল, অর্থাৎ সোফিয়ার নাম্বারে। রেস্টুরেন্ট থেকে একজন মেয়ে এই কলটি রিসিভ করে এবং তাকে জানায় যে রেস্টুরেন্টের ওয়াশরুমে এই ফোনটি পাওয়া গিয়েছে, যা শুনে জেফরি অবাক হয়। সে তাকে জানায় যে তার স্ত্রী অলরেডি মারা গিয়েছে। রেস্টুরেন্টের ওয়াশরুমে তার ফোন কিভাবে পৌঁছাবে। সে বলে যে তার স্ত্রী কি সেখানে গিয়েছিল। মেয়েটি তখন জিজ্ঞাসা করে যে তার স্ত্রী তো মারা গিয়েছে, এটাই সে বলল, তাহলে তার স্ত্রী এখানে আসবে কিভাবে। জেফরি বলতে থাকে যে তার স্ত্রী মারা গেলেও নাও যেতে পারে। এই সকল উল্টোপাল্টা কথা শুনে মেয়েটি আর কথা বাড়ায় না। সে রেস্টুরেন্টের অ্যাড্রেস দিয়ে ফোনটি কেটে দেয়। তখন জেফরি এই ফোন থেকে কল করে সোফিয়াকে এবং তাকে জানিয়ে দেয় যে পুলিশরা তার উপর সন্দেহ করছে এবং তার ফোনটি জব্দ করে নিয়েছে। সে এখানে দানির ব্যাপারেও জানায়।
তার এটাও মনে হচ্ছিল যে এই সব কিছু কেউ ইচ্ছাকৃতভাবে করছে, তা না হলে দানির ফোনে শুধুমাত্র সোফিয়ার নাম্বারই সেভ করা ছিল। জেফরি এখানে সারাকে দানির ব্যাপারে খোঁজ নিতে বলে, যাতে করে তারা জানতে পারে যে দানি আসলে কে ছিল, যার মৃতদেহ এখন সেখানেই পড়ে আছে। ফলে তারা দুজনই বেশ চিন্তায় পড়ে যায়। এখন এরই মাঝে লিও আরিয়ার কাছে একটা প্রিন আপ উইল নিয়ে আসে, যেটা পড়া মাত্রই আরিয়ার সন্দেহ আরও প্রকট হয়। জেফরিকে ডেকে পাঠানো হয় এবং আরিয়া এখানে সরাসরি তাকে অ্যাকিউজ করে যে তাদের সন্দেহ জেফরি T-800 দিয়ে তার স্ত্রীকে খুন করেছে এবং তার লাশকে এখান থেকে চুরি করেছে, যাতে করে অটোপসিতে এটা ধরা না পড়ে। জেফরি তখন বলতে থাকে যে সে সোফিয়াকে মারেনি, এছাড়া সে কি বোকা যে সে সোফিয়াকে মারার পর তার লাশ গায়েব করবে। সে ভালো করে জানে যে T-800 মানুষের রক্তে মিশে যায়, অটোপসি করলেও কখনোই রিপোর্টে এটা ধরা পড়বে না। আরিয়া তো তার মুখ থেকে এই কথাই বের করতে চাইছিল। জেফরিকে সে যখন প্রথমবার জিজ্ঞেস করেছিল তখন সে বলেছিল T-800 ব্যাপারে সে তেমন বিস্তারিত কিছু জানে না, অথচ সে এত কিছু জানে। জেফরি এবার অনেক বেশি রেগে যায়। সে বলে যে আরিয়া শুধু শুধু তাকে ফাঁসাতে চাইছে। আরিয়া বলে তার কাছে শুধুমাত্র একটা কারণের অভাব, যে জেফরি কেন এই লাশ চুরি করেছে। জেফরি বলে সে এই লাশ চুরি করেনি। আরিয়া এবার একটা অডিও রেকর্ডিং ডিভাইস বের করে এবং তাকে বলে তার স্ত্রীর সাথে দেখা হওয়ার প্রথম ঘটনাটি খুলে বলতে। জেফরির কারণ জিজ্ঞাসা করলে আরিয়া বলে যে তাদের মধ্যে অনেক বেশি এজ গ্যাপ, অর্থাৎ জেফরি সোফিয়ার থেকে অনেক ছোট, সেই সাথে তাদের আর্থিক বৈষম্যতাও রয়েছে। তাই তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ালো কিভাবে এটা জানার খুব ইচ্ছা আরিয়ার। তখন জেফরি বাধ্য হয়ে বলে যে একদিন তার মোটরসাইকেল খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে সে রাস্তায় আটকে পড়েছিল। ওই সময় সোফিয়া তার গাড়ি নিয়ে সেখান থেকে যাচ্ছিল এবং জেফরিকে অফার করেছিল রাইডের জন্য। ঘটনাটা আরিয়ার কাছে কনভিন্সিং মনে হয় না। একটা অপরিচিত মানুষকে সোফিয়া কেন তার গাড়িতে তুলবে? তখন জেফরি বলে এর আগেও তাদের দেখা হয়েছিল। মূলত একটা কনফারেন্সে গিয়েছিল জেফরি, যেখানকার স্পিকার ছিল সোফিয়া। সে সেখানে সোফিয়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল এবং তাকেই লুকিয়ে লুকিয়ে দেখছিল, যে ব্যাপারটা হয়তো বা সোফিয়াও লক্ষ্য করেছিল। তবে তার সাহসে কুলায়নি সোফিয়ার সাথে কথা বলার। আর এরপর হঠাৎ করে একদিন রাস্তায় জেফরির মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। সেখানে কোনো নেটওয়ার্কও ছিল না। এরই মাঝে সেখানে সোফিয়া চলে আসে গাড়ি নিয়ে। সে অবাক হয়েছিল এটা দেখে যে সোফিয়া তাকে চিনে ফেলেছে, কেননা তার মনে হয়েছিল সোফিয়া হয়তো বা তাকে নোটিসই করেনি। এরপর তারা আস্তে আস্তে করে ক্লোজ হয়ে যায়। জেফরি অনেক বেশি ইন্ট্রোভার্ট হলেও সোফিয়া অনেক বেশি মিশুক ছিল। এছাড়া ওই সময় সোফিয়া তার বাবা মাকেও হারিয়েছিল, যে কারণে তাদের মধ্যে একটা আলাদা রকম সম্পর্ক গড়ে ওঠে মাত্র 3 দিনের মধ্যেই। তখন সোফিয়া তাকে তার কোম্পানিতে চাকরির জন্য অফার করে। আরিয়া জিজ্ঞাসা করে জেফরি কি জানতো সোফিয়া এই দেশের কত বড় কোম্পানির ওনার। জেফরি বলে যে সোফিয়া তাকে বলেছিল। আরিয়া বলে এজন্যই হয়তোবা জেফরি তাকে বিয়ে করেছে, তা না হলে নিজের থেকে 15 বছরের বড় একজন মেয়েকে কেন সে বিয়ে করবে। উত্তরে জেফরি বলে সে ভালোবেসে সোফিয়াকে বিয়ে করেছিল। আরিয়া তাকে আরও বেশি প্রশ্ন করতে থাকলে জেফরি বলে সে তার স্ত্রীকে এখনও ভালোবাসে। তখন আরিয়া বলে যে সে যেন তাহলে ওই ঘটনা খুলে বলে যখন সে জানতে পেরেছিল সোফিয়া আর এই পৃথিবীতে নেই। জেফরি এই ব্যাপারে আগেও জবানবন্দি দিয়েছে, তবে আরিয়া সরাসরি তার মুখ থেকে শুনতে চাইছিল। জেফরি এখানে বলতে শুরু করে যে সে অফিস থেকে বাড়িতে ফিরে দেখতে পায় তার স্ত্রী সোফিয়া সোফার উপর শুয়ে আছে। সে প্রথমে ভাবে হয়তোবা সোফিয়া ঘুমিয়ে আছে, কিন্তু পরবর্তীতে চেক করে দেখা যায় সোফিয়া তো অলরেডি মারা গিয়েছে। ওই দৃশ্যে আমরা দেখতে পাই জেফরি এটা জানার পর কতটা খুশি হয়েছিল, তবে এই মুহূর্তে তার মধ্যে কোনো রকম এক্সপ্রেশন ছিল না, যা দেখে আরিয়ার সন্দেহ আরও দৃঢ় হয়। তার এক্সপ্রেশনে কোনো রকম দুঃখ বোঝা যাচ্ছিল না, যা শুনে জেফরি বলে যে সে অলরেডি এই ব্যাপারে লিখিত দিয়েছে, এখন তাকে আবারও বলানো হচ্ছে, তাই সে অনেক বেশি রেগে আছে। তখন আরিয়া বলে একটা লিখিত জিনিস পড়া আর একটা মানুষের ওই জিনিস এক্সপ্লেইন করা এক ব্যাপার না। এই কারণেই হয়তোবা সোফিয়ার তার উপর সন্দেহ এসেছিল, যা শুনে জেফরি অবাক হয়। তখন আরিয়া সোফিয়ার উইল আনে। সেখানে একটা ক্লজ ছিল, আর সেটা হলো জেফরি যদি কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়ায় তাহলে সোফিয়া তাকে ডিভোর্স দিবে, আর এই ডিভোর্সের পর জেফরি একটা পয়সাও তার কাছ থেকে দাবি করতে পারবে না। এমনকি তাদের পারিবারিক ব্যবসায় কোনো রকম কন্ট্রিবিউশনের জন্য একটা পয়সাও সে দাবি করতে পারবে না। আরিয়ার মনে হচ্ছিল সোফিয়া কোনোভাবে জেফরির অ্যাফেয়ারের ব্যাপারে জেনে গিয়েছিল, আর এই কারণেই সে সোফিয়াকে শেষ করে দিয়েছে।
আর এই ব্যাপারটা আরও বিস্তারিত জানা যাবে দানির সাথে কথা বললে। দানির নাম শুনে জেফরি অবাক হলে আরিয়া তাকে জানায় যে দানি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, যাকে হায়ার করেছিল সোফিয়া জেফরির ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। তার কাছে অলরেডি পুলিশ গিয়েছে তার জবানবন্দি নেওয়ার জন্য। যা শুনে জেফরি এখানে ঘাবড়ে গিয়ে বলে সে তো অলরেডি মারা গিয়েছে। সে আরিয়াকে অটোপসি রুমে নিয়ে যায়, যেখানে সে দানির লাশ দেখেছিল। তবে সেখানে যাওয়ার পর দেখা যায় সেখানে তো দানির লাশ নেই, যা দেখে জেফরি একদমই হতবাক হয়ে যায়। সে যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। একটু আগেই তো সে এখানে নেমপ্লেটে দানির নাম দেখেছে। এর ফলে তার শরীর বেশ খারাপ হয়ে পড়ে। এরই মাঝে আরিয়ার কাছে কল আসে। দানির খোঁজে যাওয়া পুলিশেরা জানায় যে দানি মিসিং, এমনকি তার ইনভেস্টিগেশন ফাইলও মিসিং। সেই সাথে কম্পিউটারের হার্ড ডিস্কও কেউ চুরি করে নিয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে জোরপূর্বক এই কাজগুলো করা হয়েছে। আরিয়া তখন বলে যে তাদের সোফিয়ার বাড়িও তল্লাশি নিতে হবে। হতে পারে সেখানে সোফিয়ার কাছে কোনো রকম রিপোর্ট থাকতে পারে। এদিকে জেফরিকে কাস্টাডিতে নেওয়ার জন্য ভ্যানের আসার কথা ছিল, তবে বৃষ্টির কারণে রাস্তায় গাছ পড়েছিল, আর এর ফলে ওই ভ্যান রাস্তায় আটকে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ ইচ্ছাকৃতভাবে এই সব কিছু করছে। এরই মাঝে আমরা দেখতে পাই ওই সিকিউরিটি গার্ডের জ্ঞান ফিরে এসেছে, যাকে কেউ আঘাত করে ওই লাশ নিয়ে পালিয়েছিল। এদিকে ওই সময় জেফরি ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পায় আরিয়া নেই, তাই এই সুযোগে সে কল করে সারাকে। সারাও জেনে গিয়েছিল যে দানি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর ছিল। এছাড়া সে আরও জানায় সে যখন বাড়িতে ছিল না তখন সারার রুমের ভেতরে একটা এনভেলপ কেউ ফেলে রেখে গিয়েছে, যে এনভেলপের ভেতরে ছিল একটা পেন ড্রাইভ। আর এই পেন ড্রাইভে রয়েছে তাদের একসাথে থাকার কিছু মুহূর্তের ছবি। শুধুমাত্র তাই নয়, সেখানে একটা কল রেকর্ডিংও ছিল, যে কল রেকর্ডিংয়ে জেফরি সারাকে বলছিল সোফিয়াকে মারার তার প্ল্যানের ব্যাপারে। সোফিয়া এইগুলো জেফরিকে পাঠিয়ে দেয়, ফলে জেফরি এবং সারা দুজনই ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিল। জেফরি বুঝতে পেরেছিল সোফিয়া সারার ব্যাপারে সবটা জানে, আর যদি সে বেঁচে থাকে তাহলে তার প্রথম টার্গেটই হবে সারা। তাই সে সারাকে তখনই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। সারাও কলে থাকাকালীন রেডি হয়ে বেরিয়ে পড়ে। বাইরে বের হতেই সারা দেখতে পায় একটা গাড়ি তাকে ফলো করছে, যা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং এই ব্যাপারে জেফরিকে বলে। জেফরি তাকে সাবধানে থাকতে বলে। এরই মাঝে সারার চিৎকারের আওয়াজ শোনা যায়। কলটাও ডিসকানেক্ট হয়ে যায়, যার ফলে জেফরি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে সারাকে নিয়ে চিন্তিত ছিল এবং তখনই বের হতে চাচ্ছিল সারাকে বাঁচানোর জন্য। সে এবার আর আরিয়ার বাধাও মানতে চাইছিল না, যার ফলে আরিয়া এবার জোরপূর্বক তাকে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। জেফরি তাকে অনুরোধ করতে থাকে সারাকে বাঁচানোর জন্য। আরিয়া তখন সারার ব্যাপারে জিজ্ঞাসা করে। জেফরি বলে সারা একদমই ইনোসেন্ট, তাকে বাঁচালেই জেফরি তাকে সবটা খুলে বলবে। আরিয়াও তার কথায় রাজি হয়ে যায় এবং সারার অ্যাড্রেস নিয়ে দিয়ে দেয় লিওর কাছে। এখন ফাইনালি জেফরি সব কিছু তাকে খুলে বলে। আজ থেকে 8 মাস আগে তার দেখা হয়েছিল সারার সাথে, 10 জানুয়ারি 2024-এ। সারা সেদিন ক্লাসে দেরি করে এসেছিল, আর প্রথম দেখাতেই তাকে ভালো লেগে গিয়েছিল জেফরির। ক্লাস শেষে সারা যখন তার সাথে কথা বলতে আসে তখন জেফরির আরও বেশি ভালো লাগে। সে ইচ্ছাকৃতভাবেই সারাকে এক্সট্রা ক্লাস করাতে চায়। সারাও এতে রাজি হয়ে যায়। এভাবেই তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। যদিও জেফরি সারাকে পছন্দ করত, কিন্তু ওই সময় সারার বয়ফ্রেন্ড ছিল। পরবর্তীতে তার ব্রেকআপ হয়ে যায় যখন জেফরি তার পাশে ছিল। ওই সময় জেফরি আরও বেশি তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সোফিয়া সব সময় তাকে ছোট করত, তাকে লজ্জিত অপমান করত। তবে সারার সাথে থাকলে তার নিজেকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল হতো, তার ভালো লাগতো। যে কারণে একটা সময় সে সারাকেই নিজের সবকিছু মানতে শুরু করে। তবে সারা তো এরকম কোনো সম্পর্কে থাকবে না, অর্থাৎ পরকীয়ার সম্পর্কে। সে জেফরিকে যে কোনো একজনকে চুজ করে নিতে বলে। তবে জেফরি জানতো যে সে সোফিয়াকে ছাড়লে সোফিয়া তার জীবন নরক করে তুলবে, যে কারণে সে সিদ্ধান্ত নিতে পারছিল না। ওই সময় সারা তার সাথে রাগ করে অনেক দিন কথা বলে না। যোগাযোগ না থাকার কারণে জেফরি বুঝতে পারে যে সে সারাকে ছাড়া বাঁচতে পারবে না। তাই সে সারার সাথে দেখা করে এবং বলে যে সে সারাকেই বেছে নিয়েছে। সোফিয়ারও হয়তোবা ওই সময় জেফরির উপর সন্দেহ হয়েছিল, যে কারণে সে প্রাইভেট ইনভেস্টিগেটর অর্থাৎ দানিকে হায়ার করেছিল। আর এরপর একদিন জেফরি সিদ্ধান্ত নেয় যে সে সোফিয়ার সাথে ডিভোর্স নয়, বরং তাকে শেষ করে দিবে। পরিকল্পনা অনুযায়ী সে তার ড্রিঙ্কে ওই T-800 ঔষধটি মিলিয়ে দেয়। সে নিজে তাকে এটা পান করতে দেখেছিল। তবে তার মনে হয় সোফিয়া আগে থেকেই জানতো জেফরি কি করতে চলেছে, যে কারণে সে ওই ড্রিঙ্ক পান করেনি, অন্য কোনো ড্রিঙ্কের সাথে বদলে নিয়েছিল।
আর পরবর্তীতে হয়তোবা এমন কোনো ঔষধ ব্যবহার করেছিল যার ফলে তার শরীরে ক্যাটালেপসিয়ার মতো পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল, যা দেখে সকলে মনে করেছিল যে সে মারা গিয়েছে। অর্থাৎ জেফরির মতে এই পুরোটা ছিল সোফিয়া এবং দানির পরিকল্পনা। জেফরি এখানে বারবার আরিয়াকে সারাকে বাঁচানোর জন্য বলে। তখনই সেখানে লিও চলে আসে, যার ডাকে সে বাইরে বেরিয়ে আসে। তখনই তার কাছে কল আসে তাদের আরেকজন পুলিশ অফিসারের, যে কিনা জেফরির বাড়িতে গিয়েছিল তল্লাশি করতে। সেখানে তারা জেফরির রুমে এই ল্যাবের ম্যাপ পেয়েছে, সেই সাথে জেফরির গাড়ির ডিকিতে পেয়েছে রড, ভেন্ট ভাঙা জিনিস, সেই সাথে জুতা। এছাড়া একটা বিশেষ পোশাকও পেয়েছে তারা, যেটা হুবহু ওই সিকিউরিটি গার্ডের বর্ণনার সাথে মিলে গিয়েছে। আমরা জানতে পারি ওই সিকিউরিটি গার্ডের জ্ঞান ফিরে এসেছে এবং সে নিজের জবানবন্দি দিয়েছে, যেখান থেকে পুরো ঘটনাটি জানা গিয়েছে। লিফটের ভেতরে সে যখন লাশকে দেখেছিল তখন লাশটি তার উপর পড়ে গিয়েছিল, যা দেখে সে অনেক ঘাবড়ে গিয়েছিল এবং দ্রুত পালিয়ে গিয়ে কল করেছিল। তবে কলে কিছু বলার আগেই সেখানে মুখোশধারী কেউ একজন চলে এসেছিল, যে কোনো ভূতপ্রেত নয় বরং মানুষ। সে এখানে সিকিউরিটি গার্ডকে মেরে জানালা ভেঙে বাইরে ফেলে দিয়েছিল। আর সে যে মুখোশ এবং পোশাক পরা ছিল সেগুলোই পাওয়া গিয়েছে জেফরির গাড়ির টিকিতে। অর্থাৎ জেফরি এবার পুরোপুরিভাবে ফেঁসে গিয়েছিল। আরিয়া এবার এই ব্যাপারগুলো ভেতরে গিয়ে জেফরিকে বলে। জেফরি বলতে থাকে যে এটাও সোফিয়ার কোনো পরিকল্পনা তাকে ফাঁসানোর জন্য। সে সোফিয়ার লাশ চুরি করেনি, সে শুধুমাত্র সোফিয়াকে খুন করতে চেয়েছিল, এ বাদে আর কিছুই না। আরিয়ার রাগের মাথায় তার গায়ে হাত তুলতে চাইলে সে এখানে দানির কথা তোলে। তার মতে দানিই হয়তোবা এখানে এসেছিল সোফিয়ার লাশকে নিয়ে যেতে, যাতে করে সে সোফিয়াকে আবারও জীবিত করতে পারে। ক্যাটালেপসিয়া থেকে ওঠার জন্য একটা মেডিসিন আছে, যেটা দিয়ে সে হয়তোবা সোফিয়াকে জীবিত করেছিল। তবে আরিয়া তো পুরোপুরিভাবে জেফরিকেই সবকিছুর জন্য দায়ী করছিল। তখন জেফরি সারার কথা বলে। একমাত্র সারাই পারবে জেফরির পক্ষে এই ব্যাপারে সাক্ষী দিতে, তাই তাকে খোঁজার কথা বলে। ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল, কাস্টাডিতে নিয়ে যাওয়ার জন্য গাড়িও পৌঁছে গিয়েছিল। তাই তারা জেফরিকে নিয়ে রওনা দেয়। পথে যাওয়ার সময় আরিয়ার কাছে কল আসে এবং সে সারার অ্যাপার্টমেন্টে খোঁজ করতে যাওয়া পুলিশদের কাছ থেকে জানতে পারে যে সেখানে তো কেউ নেই। মানে সারা যে পালিয়ে গিয়েছে শুধুমাত্র তাই নয়, সেখানে যে কেউ থাকতো এরকম কোনো অস্তিত্বও পাওয়া যায়নি। আশেপাশের লোকেদের মতেও এই ফ্ল্যাটটি অনেকদিন যাবৎ বন্ধ, ফলে জেফরির বাঁচার যে শেষ সুযোগটা ছিল সেটাও চলে যায়। এখন এরই মাঝে জঙ্গলের কাছে পৌঁছাতেই আরিয়াদের গাড়ি থামানো হয়। লিও তাদেরকে জানায় সারা রাত ধরে জঙ্গলের মধ্যে তল্লাশি চলেছে। ফাইনালি তারা সেখানে সোফিয়ার লাশ খুঁজে পেয়েছে, যা শুনে আরিয়া এবার জেফরিকে নিয়ে জঙ্গলের ভেতরে যায়, যেখানে সোফিয়ার লাশ ছিল। ফলে জেফরির সকল সুযোগই চলে গিয়েছিল। সে সোফিয়াকে মারতে চেয়েছিল, তবে সে যে বেঁচে গিয়েছে এবং এখান থেকে পালিয়ে গিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে এই ব্যাপারে আর কোনো প্রমাণই থাকলো না, কারণ সোফিয়া সত্যিই মারা গিয়েছে আর তার দেওয়া ঔষধের কারণেই মারা গিয়েছে, যেটা স্বীকারোক্তি অলরেডি সে দিয়েছে। অর্থাৎ এবার হত্যা সেই সাথে লাশ গায়েব করা দুটো কেসেই ফেঁসে গিয়েছিল জেফরি। সেই সাথে আরিয়া এবার সারার অ্যাপার্টমেন্টে পাওয়া তথ্যের ব্যাপারেও বলে। সে বলে যে সারা যেখানে চাকরি করত বলে জেফরি বলেছে, সেখানে সারা নামের কেউ চাকরি করতই না কখনো। হতে পারে এই পুরো গল্পটি জেফরি নিজের মাথায় সাজিয়েছে, যাতে করে সে সোফিয়ার হাত থেকে মুক্তি পেতে পারে। সোফিয়ার সাথে সে বিবাহিত জীবনে সুখে ছিল না, আর এই কারণেই সারার ক্যারেক্টারকে সে নিজের কল্পনায় এনেছে এবং তার জন্য সোফিয়াকে হত্যা করেছে। জেফরি নিজেও বুঝতে পারছিল না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। এখন সোফিয়ার লাশকে নিয়ে যেতে বলা হয় লিওকে। সেই সাথে পুলিশদের সব ভ্যানও সেখান থেকে নিয়ে যেতে বলে, যাতে করে রাস্তায় কোনো জ্যামের ক্রিয়েট না হয়। আরিয়া একাই জেফরিকে নিয়ে আসতে পারবে বলে জানিয়ে দেয়। একথা বলে সকলে রওনা দেওয়া মাত্রই সে যখনই জেফরিকে তুলে রওনা দিতে যায় তখনই জেফরি তার উপর হামলা করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে জঙ্গলের মধ্যে জেফরি বেশি দূর যেতে পারে না, কেননা তার শরীর যেন ছেড়ে দিচ্ছিল, যেন তার ভীষণ কষ্ট হচ্ছিল, সে এক পাও এগোতে পারছিল না। তবে তাকে এইভাবে কষ্ট পেতে দেখে একটু অবাক হয় না আরিয়া। তখনই খোলে এই মুভির সবথেকে বড় টুইস্ট। আমরা জানতে পারি এই পুরো ঘটনাটি আরিয়ার পরিকল্পনা ছিল। 10 বছর আগে আরিয়ার স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আমরা ওই অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পাই, যেখানে একটা গাড়ি এসে তাদের গাড়িতে আঘাত দিয়েছিল। আরিয়ার স্ত্রী সেদিন অ্যাক্সিডেন্টের সাথে সাথে মারা যায়নি, বরং তার নিঃশ্বাস অনেকক্ষণ যাবৎ চলছিল,
যে গাড়ি তাদেরকে অ্যাক্সিডেন্ট করেছিল তারা যদি তাদেরকে সাহায্য করত তাহলে হয়তো বা আরিয়ার স্ত্রী এতদিনে বেঁচে থাকতো। তবে তারা তো অ্যাক্সিডেন্ট করা মাত্রই সেখান থেকে পালিয়ে যায়, যার ফলস্বরূপ আরিয়াদের কাছে সাহায্য পৌঁছাতে সময় লেগে যায় 1 ঘন্টারও বেশি। আর এভাবেই আরিয়াকে অসহায়ের মতো তার স্ত্রীকে মরতে দেখতে হয় তার সামনেই। আরিয়া একজন পুলিশ অফিসার ছিল, যে কারণে সে আপ্রাণ চেষ্টা করেছিল ওই গাড়ির ব্যাপারে খোঁজ নেওয়ার। তবে তার তো কিছুই মনে ছিল না, মনে ছিল তার মেয়ে লিডিয়া এখানে সোফিয়ার কোম্পানির লোগো এঁকেছিল, যে লোগোটি ওই গাড়ির সাথে লাগানো ছিল। সেই সাথে সে জেফরি এবং সোফিয়ার ফেসও দেখেছিল, অর্থাৎ ওই দিন অ্যাক্সিডেন্ট করেছিল জেফরি নিজে। সেই ড্রাইভিং সিটে ছিল। গাড়ির ভেতরে একটা বাচ্চা আছে এটা দেখে জেফরি সেদিন সাহায্য করতে চেয়েছিল, তবে সোফিয়া তাকে নিষেধ করায় সে তার কথা শুনে সেখান থেকে পালিয়ে যায়। আর ওই মুহূর্তেই লিডিয়া তাদের দুজনের ফেসই ভালোভাবে দেখে নেয়। আর এখানে আরিয়া তার মেয়ের ছবি বের করে জেফরিকে দেখায়, যে আর কেউ নয় বরং জেফরির জীবনে সারা ছিল, অর্থাৎ লিডিয়াই ছিল সারা, যে কিনা সারার নাম করে জেফরির সাথে পরিচিত হয়েছিল এবং তাকে নিজের প্রেমের ফাঁদে ফেলেছিল, যাতে করে সে জেফরি এবং সোফিয়ার প্রতি প্রতিশোধ নিতে পারে। আর এ কারণেই সারা নামে কাউকেই চিনত না আশেপাশের কেউ, কেননা সারা তো এক্সিস্টই করে না। লিডিয়াই ছিল সারা। সারাই প্রথমে জেফরিকে উস্কিয়েছিল সোফিয়াকে মারার জন্য, আর এরপর আরিয়াই সোফিয়ার লাশ চুরি করেছিল, যাতে করে সে জেফরিকে ফাঁসাতে পারে এবং তার মুখ থেকে স্বীকারোক্তি নিতে পারে। সারাই লাশ চুরির সব জিনিসপত্র জেফরির গাড়িতে রেখেছিল, সেই সাথে সোফিয়ার ফোন ওই রেস্টুরেন্টের ওয়াশরুমে রেখে এসেছিল। দানি নামে কেউ আসলে ওইভাবে এক্সিস্টই করে না, হতে পারে সে সত্যিই সাইকিয়াট্রিক ছিল। সারা এবং আরিয়া মিলেই মূলত এই পুরো নাটকটা সাজিয়েছিল। শুধুমাত্র তাই নয়, তারা ওই স্বীকারোক্তিও নিয়েছিল যে অ্যাক্সিডেন্টের কারণে এত কিছু হয়েছে, অর্থাৎ সম্পর্কে থাকাকালীন জেফরি সারার সামনে স্বীকার করে নিয়েছিল 10 বছর আগের ওই অ্যাক্সিডেন্টের ঘটনার কথা। মায়ের খুনির কাছ থেকে তার মৃত্যুর ব্যাপারে শোনার সময় সারা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। আরিয়া এবং সারা পুরোপুরিভাবে নিশ্চিত হওয়ার পরই জেফরি এবং সোফিয়াকে শাস্তি দিয়েছিল তাদের কৃতকর্মের জন্য। পুরোটা জানার পর জেফরি এখানে একদমই হতবাক হয়ে যায়। সে তো এখন কথা পর্যন্ত বলতে পারছিল না, আর এর কারণ ছিল T-800। হ্যাঁ, গতরাতে ল্যাবে আসার আগে সে যখন সারার সাথে দেখা করতে গিয়েছিল তখন তার জুসের সাথে সারা এই ঔষধ মিলিয়ে দিয়েছিল। এটা 8 ঘন্টা পর যে কোনো মানুষকে হার্ট অ্যাটাক দিয়ে মেরে ফেলে, আর এই ঔষধের প্রভাবে এই 8 ঘন্টা ধরে সে বিভিন্ন জিনিস হ্যালুসিনেটও করে। এই কারণেই জেফরি সোফিয়ার আত্মাকে দেখতে পাচ্ছিল ল্যাবে। এখন এই সব কিছু করার পর সারা বর্তমানে ছিল এয়ারপোর্টে। তার আজ সকালেই ছিল মালয়েশিয়ার ফ্লাইট, অর্থাৎ তাকে কেউ কখনোই সন্দেহ করতে পারবে না। শুধুমাত্র তাই নয়, এখন জেফরির বাঁচার যে শেষ সুযোগটুকু ছিল সেটুকু তার সামনে দিয়েই চলে যাচ্ছিল, অর্থাৎ পুলিশ ভ্যান। তারা আরিয়ার কাছেই জেফরিকে রেখে চলে যাচ্ছিল। হয়তোবা সময় মতো তাকে হসপিটালে নিয়ে গেলে এখনও বাঁচানো যাবে, তবে আরিয়া তো তাকে এই কষ্টই দিতে চাইছিল যে কষ্ট সে তার স্ত্রীকে হারিয়ে বুঝেছিল। আর এভাবেই আরিয়ার সামনেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং মারা যায়। এখন এই প্রতিশোধের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? এটি আসলে স্প্যানিশ মুভি দ্য বডি থেকে ইন্সপায়ার্ড। এই মুভির কাহিনী এত বেশি ফেমাস যে এর হিন্দি, কোরিয়ান সকল ভার্সন আছে, আর এটা ছিল ইন্দোনেশিয়ান গল্প। তো আপনারা যদি আগে থেকে এই মুভির কাহিনী না জেনে থাকেন তাহলে এই গল্প কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।